আমরা শুরু করতে যাই লিনিয়ার অ্যালজেব্রা ভেক্টর স্পেসের এটা। তো আমরা প্রথমে একটু জিনিস দেখি যে লিখলো a vector space is a non-empty set V of objects called vectors on which are defined two operations called addition and multiplication by scalars. তো এটাকে আমরা যদি নর্মাল ভাষায় বুঝতে চাই, তো ধরো এখানে একটা ভেক্টর আছে আর ধরো একটা ভেক্টরের সেট আছে। তো আমরা সেট গুলো তো ছোটবেলা থেকে করি, কার্লি ব্র্যাকেটের মধ্যে থাকে। তো এই কার্লি ব্র্যাকেটের মধ্যে একটা একটা উপাদান থাকবে, সেটা নন এমটি হবে আর কি, সেটাতে কোনো এমটি সেট হবে না, এটা একটা সেটের মধ্যে হবে। তো ওইসব সেট গুলাকেই বলা হয় আসলে ভেক্টর স্পেস। তো এসব ভেক্টর স্পেস কে তুমি যোগও করতে পারবা এবং গুণও করতে পারবা। তো এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে অবশ্যই এগুলা রিয়েল নাম্বার ইউজ হবে। তো ভেক্টর স্পেসে কয়েকটা অ্যাক্সিওম বা রুলস মেনে চলে। তো এই রুলস গুলো আমরা যদি দেখি, এখান থেকে রুলস আছে যে ইউ প্লাস বি ইজ ইন বি আর কি। ইউ প্লাস বি কে তুমি যদি যোগ করো, তাহলে যে বি যে ভেক্টর স্পেস, ওই ভেক্টর স্পেসের মধ্যে উপাদানটা থাকতে হবে, আর থাকবেই, না থাকলে সেটা ভেক্টর স্পেস হবে না। তো এরকম করে বাকি 10টা নিয়ম আছে যেগুলো তুমি আর কি দেখে নিতে পারো। যেহেতু এতক্ষণ বললে অনেক বড় লম্বা ভিডিও হবে, তাহলে বললাম না, এগুলো দেখে নিবা। ঠিক আছে, এগুলোর মধ্যে আমাদের ওয়ান আর ফোরটা লাগে আর সিক্সটা বেশি লাগে। ঠিক আছে, ওয়ান এক্সিম, ফোর এক্সিম আর সিক্স এক্সিম সর্বদা বেশি লাগে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে লেট এম 2/2 স্কোয়ার 22 স্কোয়ার, এখানে একটা স্কোয়ার দেওয়া আছে, এ বি সি ডি ইজ রিয়েল ইন দ্য কন্টেক্সট নোট আর জিরো ভেক্টর। এখন চিন্তা করো, আমরা যদি এ বি সি ডি মান যদি জিরো ধরি, তাহলে অবশ্যই এটা সবগুলা যদি জিরো হয় তাহলে এটা একটা জিরো ভেক্টর হবে। সেম এভাবেই আমরা যদি আরেকটা ভেক্টর করি যে 2 × 2 ABCD, আমরা যদি এগুলো মাল্টিপ্লিকেশন করি এবং অ্যাডিশনও করি আর কি, যোগও করি গুণও করি, এই মানগুলা কিন্তু এম উপাদানের এম সেটের মধ্যে থাকবে। তো বলতে পারো যে এটা একটা ওয়ান কাইন্ড অফ ভেক্টর স্পেস। ঠিক আছে, যেহেতু জিরো ইজ ভেক্টর, এখানে জিরো থাকবে, ইন কনটেক্সট নোট দ্যাট এখানে লিখলো আর কি, এটা একটা ভেক্টর স্পেস। আমরা যদি আমার এখানে খেয়াল করি যে বললো তারা লেট এন একটা উপাদান সংখ্যা যেটা অবশ্যই জিরো থেকে বড় হবে বা জিরোর সমান হবে। ঠিক আছে, তো একটা পিএন একটা হলো দ্য সেট অফ পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট, সেম শর্তটা যে এন অবশ্যই জিরো থেকে বড় এবং সমান হবে। তো আমরা যদি পি এর ফর্মটা দেখি, তো এগুলাকে পলিনোমিয়াল ফর্মের মতো বলা হয়। তো এখানে হচ্ছে যে ধরো এ, পরেরটা হলো A1T, A2T, এভাবে আমরা আমরা কিন্তু এইসব সমীকরণগুলো কিন্তু আমরা 9-10ও দেখে আসছি বা ইন্টারও দেখে আসছি। এখানে বলা হলো যে হোয়ার A1 AN is a real number, এখানে যে নাম্বারগুলো থাকবে হচ্ছে রিয়েল নাম্বার, এবং কি হবে একটা রিয়েল ভেরিয়েবল, কোনো ইমাজিনারি নাম্বার বা ইমাজিনারি ভেরিয়েবল এখানে আসবে না। দ্য সেট Pn is a ভেক্টর স্পেস। যদি এরকম হয় তাহলে এটা Pn হবে, সেটা এই যে সেটাই এটা একটা ভেক্টর স্পেস হবে। তো আমরা উই উইল ভেরিফাই 3 out of 10 ম্যাক্স অ্যাক্সিওম হেয়ার। তো আসলে 10টা অ্যাক্সিওম বা রুলস 10টাই কিন্তু প্রুভ করা লাগে না, মোটামুটি 3টা প্রুভ করতে পারলে 10টা বাকিগুলো মেনে চলবে। তো আমরা যদি দেখি, তো প্রথমে তারা পি এর সাথে একটা কিউ নিল, কারণ একটা দিয়ে কখনো ওটা প্রমাণ করা যায় না আর কি, কারণ দুইটা থাকলে তো তুমি যোগ, দুইটা থাকলে তো গুণ করতে পারবে, তাই না? তো এখানে পি দেওয়া হলো, তো আমরা পি এর এই সমীকরণটা পেলাম এবং কিউ কে আমরা এর জায়গায় বি দিয়ে সমীকরণটা করলাম। অবশ্যই এখানে সি ইজ এ স্কেলার, তো আমরা নেক্সট বারে যখন আমরা কোনো সি দেখবো, সিটা হবে স্কেলার। তো এক্সিওম পলিনোমিয়ালে আমাদের এই এক্সিওম ওয়ান, এই যে সূত্রটা ছিল, যে আমরা যদি দেখি এই সূত্রটা ছিল ইউ প্লাস বি। ঠিক আছে, তো দুইটা উপাদানের যোগফল। তো এখন এক্সিওম ওয়ানটা যদি দেখি, তো এই পি প্লাস ই ডিফাইন। তো এখন আমরা যদি পি প্লাস টি দেখি এবং তার সাথে যদি টি অবশ্যই গুণ করি, যে আমরা টি আমরা রাখলাম যে টি একটা রিয়েল ভেরিয়েবল, রিয়েল ভেরিয়েবল দ্বারা গুণ করি, তাহলে পি টি প্লাস কিউ কে, এই যে টি নাম্বার যে ভেরিয়েবলটা আছে ওইটা কিন্তু এই দুইটার সঙ্গে যদি আমরা গুণ করি, এই দুইটার সঙ্গে কিন্তু থাকবে। ঠিক আছে, এই দুইটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এদের পি এবং কিউ যদি আমরা যোগ করি, তাহলে টি কিন্তু চলে যাচ্ছে না, টি কিন্তু এদের মধ্যে থাকে। সো এটা অবশ্যই পিএন এর মধ্যে ইয়াটার মধ্যে উপাদান সেট সংখ্যার উপাদান যেটা আছে পলিনোমিয়াল ডিগ্রি সেট, এই পিএন সেটের মধ্যে অবশ্যই এই জিনিসটা আছে। ঠিক আছে, সেকেন্ড আমরা যে অ্যাক্সিওমটা দেখবো সেটা হলো ফোর। তো 4 নাম্বার অ্যাক্সিওমে এটা হলো জিরো ভেক্টর হয় কিনা। তো এখন দেখো, আমরা যদি এ এর মানও জিরো ধরি বা এ এর মানটা আমরা জিরো ধরি, তাহলে আসলে হচ্ছে এটা কি, তাহলে এখানে সবগুলোর মান জিরো আসবে। ঠিক আছে, সেম ক্ষেত্রে যদি আমরা এখানে টি 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 রাখি, যে পি প্লাস জিরো, কিউর মান জিরো ধরি, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটা রাখি গুণ করা বলতে পারো,
আর কি রাখি, সেক্ষেত্রে তোমার আসবে কি যে এই মানগুলো আছে না, এই মানগুলো আসলে জিরো, কারণ অবশ্যই জিরোর সাথে কোনো কিছু গুণ করলে এই জিরো আসে। তাই পি প্লাস জিরো যদি আমরা যোগ করি তাহলে আসবে পি। ঠিক আছে, তো এখানে আমরা মূলত করলাম যে একটা যোগ করলাম, জিরো যোগ করলাম, যোগ করার পর যদি পি এর সাথে আমরা জিরো যোগ করি তাহলে অবশ্যই পি আসবে। তো এটা অবশ্যই পি এন এর মধ্যে পড়ে আর কি, পি এন সেটের মধ্যে উপাদান সংখ্যার মধ্যে পড়ে। যদি পি প্লাস ওই সংখ্যাটা যোগ করার পর, সংখ্যা যোগ করার পর যদি অন্য কিছু আসতো তাহলে হইতে পারতো যে পি, পি ওটার মধ্যে থাকতো না। মেন কথা হলো যে তোমার এখানে অবশ্যই এখানে মাস্ট বি জিরো আসতে হবে, জিরো না হলে সেটা আর কি তোমার ভেক্টর স্পেস হবে না। তারপরে হলো সিপি। তো সি হলো গিয়ে একটা তোমার, আমার প্রথমে দেখে আসি, সি হলো গিয়ে একটি স্কেলার। তো যে কোনো একটা স্কেলার সংখ্যার সাথে তুমি গুণ দাও তাহলে ওই স্কেলার সংখ্যাটা অবশ্যই সবগুলো সংখ্যার মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে সেটা তোমার একটা ভেক্টর স্পেস হবে, যেটা পিএম সেট সংখ্যার মধ্যে ভেক্টর স্পেস। তো দেখুন লিখলো দ্য আদার 7 axiom also hold, so pn is a vector space। আসলে আমরা নর্মালি ভেক্টর স্পেসের মধ্যে বুঝলাম যে আমাদের এখানে তোমার এই এক নাম্বার যে রুলসটা, ইউ প্লাস বি যোগফল করলো সেটা ভেক্টর স্পেসের মধ্যে থাকতে হবে। তারপর 4 নাম্বারের ক্ষেত্রে ইউ প্লাস জিরো যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে ওটা ভেক্টর স্পেসে হবে, যদি থাকে ইউ হয় আর কি, ইউর সাথে যদি জিরো যোগ করার পরে ইউ থাকে তাহলে আর কি ওটা ভেক্টর ইউ হয় তাহলে ওটা ভেক্টর স্পেসের মধ্যে হবে। আর 7 নাম্বারটা হবে যে এইটা ধরো একটা স্কেলার সংখ্যা, এই স্কেলার সংখ্যার সাথে যদি আমরা ইউ প্লাস বি দুইটা মান যদি তাদের যোগফলের সাথে যদি আমরা গুণও দিই স্কেলার সংখ্যা, অবশ্যই স্কেলার সংখ্যাটা কি হয় সি প্লাস ইউ, এখানে এটা স্কেলার, এটা একটা উপাদান, আর এইভাবে সি প্লাস এখানেও সি আছে, এখানে একটা বিও আছে। তো এই এই দুইটাই আসলে সি এর সাথে থাকে যায় আর কি, সিটাই দুইটার মধ্যে উপস্থিত, তাহলে এটাও একটা ভেক্টর স্পেস। এই তিনটা অ্যাক্সিওম যদি আমরা কোনো একটা পরিপূর্ণ করে আর কি প্রুভ করতে পারে তাহলে সেটা একটা ভেক্টর স্পেস। আমরা এখানটুকু গেলাম, এবার আমরা আসি আসলে গিয়ে সাবসেটের মধ্যে। তো আসলে জিনিসটা হচ্ছে কি যে একটা ভেক্টর স্পেসের মধ্যে ছোট 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 স্পেস থাকতে পারে, ওই ধরনের স্পেস গুলাকেই বলা হয় যে সাবসেট। ঠিক আছে, তো সাবসেট মূলত আর কি তিনটা অবশ্যই প্রপার্টি থাকবে। সাবসেট সাবস্পেস, সরি আমি সাবসেট বলছি, সাবস্পেস একটা ভেক্টর স্পেসের মধ্যে কিছু ছোট ছোট স্পেস থাকে সেটাকে সাবস্পেস বলা হয় সোজা ভাষায় আর কি। তো তিনটা প্রপার্টি সবার থাকবে, দ্য জিরো ভেক্টর অফ বি ইজ এন এইচ, অবশ্যই এটাকে একদিন জিরো আসতে, জিরো দিয়ে করলে জিরো আসতে হবে। এবং সেটা যদি আমরা যোগ করি এটাকে বলা হয় ক্লোজড আন্ডার ভেক্টর এডিশন। তো ভেক্টর এডিশন এইচ করা যোগ করার পর সেটাকে এইচ এর মধ্যে থাকতে হবে সেই উপাদানটা। এবং এটাকে যদি আমরা আন্ডার স্কেল মাল্টিপ্লিকেশন করি, মানে হলো যে ক্লোজ আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, এটাকে যদি আমরা গুণ করি সেটাও অবশ্যই এইচ এর মধ্যে থাকতে হবে, তাহলে সেটা একটা সাবস্পেস হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটা জিনিস দেখি যে A0 B, A and B is real, so that H is a subspace of R3। R3 হলো যেটা 3 ডাইমেনশনাল আর কি নাম্বারটা। তো আমরা যদি দেখি A এর মান আমরা জিরো ধরলাম, B এর মানও জিরো ধরলাম, তাহলে A আর B যদি জিরো হয় তাহলে পুরোটাই জিরো, অবশ্যই এটা জিরো হয়েছে, এর মানে এটা একটা সাবস্পেস। সেকেন্ড যদি আমরা দেখি যে এর যে যোগফল, তাহলে আমরা এখানে একটা A ধরলাম, এর সাথে যদি আমরা A1 বা A2 যদি আলাদা আলাদা দুটো মান ধরি তাহলে A1 A2 যোগ করলো, জিরো জিরো যোগ করলো, B1 এখানে একটা B2 ধরলো, B2 যোগ করলো, এখানে B1 B ও যদি যোগও করি তাহলে হবে কি A এর মান দাঁড়াবে গিয়ে, তোমরা যদি এখানে এখানে কিছু লেখা যায় না, লেখা যাচ্ছে না, A এর মান দাঁড়াবে গিয়ে তোমার A1 প্লাস A2, B এর মান দাঁড়াবে B1 প্লাস B2। সেম ভাবে আমরা যদি গুণও করি তাহলে A হবে কি A ইকুয়াল টু A1 B2, আর B হবে গিয়ে B1 B2। তো এটা একটা ধরবো আমরা সাবস্পেস আর কি, সাবস্পেস পূর্ণ করে। ঠিক আছে, এখানে একটা ভিজুয়ালাইজ মাধ্যমে দেওয়া হলো। তো ভিজুয়ালাইজ মাধ্যমে তুমি আবার এটাকে যেটা আমি বললাম এই সেম জিনিসটা ভিজুয়ালাইজ মাধ্যমে দেওয়া হলো আর কি, এই আর কিছু না। এখন সবগুলোতে সাবস্পেস হবে না, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে, যেমন দেখো এখানে একটা মান দিল এক্স, এক্স প্লাস ওয়ান ইজ রিয়েল। হ্যাঁ, তো আমরা যদি রিয়েল সাবস্পেস অফ এক্স যেটাই হোক জাস্ট এইচ স্যাটিসফাই প্রপার্টি এ বি সি। আচ্ছা আমরা একটু জিজ্ঞেস দেখি, দেখো আমরা যদি এক্স এর মান জিরো ধরি, হ্যাঁ আমরা আমরা অবশ্যই জিরো করতে হবে, তো আমরা এক্স এর মান যদি জিরো করি সেটা হয়ে যাবে ওয়ান। এবার যদি আমরা বি এর মান যদি দুটা ধরলাম ইউবি, এবার এক্স এর মান যদি ওয়ান ধরি তাহলে হয়ে যাবে টু, তাহলে ইউবি যোগ করলে আসবে 1/3। তো আমাদের কথা হলো ইউ আর বি কে যোগ করলে যে উপাদান সংখ্যাটা থাকবে সেটা, এই যে উপাদান সংখ্যাটা এটা অবশ্যই এইচ এর মধ্যে থাকতে হবে, কিন্তু আসলে কিন্তু এটা এইচ এর মধ্যে নাই।
ঠিক আছে, আর কি এটাকে এমন ভাবে যোগ করতে হবে যেটা প্রথমে জিরো হইতে হবে, কিন্তু দেখো আমি যদি এখানে মাইনাস দিই, -1 দিই, তাহলে এটা হবে গিয়ে তোমার জিরো, কিন্তু তাও এখানে একটা মাইনাস থেকে যায়, -1টা কিন্তু পরে থেকে যায়, কিন্তু এমন ভাবে করতে হবে যেটা জিরো থাকতে হবে, তাহলে এটা স্যাটিসফাই হইতো, কিন্তু এটা স্যাটিসফাই হচ্ছে না, কারণ এটা 1/3 আসবে, কারণ আমি যদি এখানে জিরো ধরি তাহলে ওয়ান আসবে, বাট অন্য কোনো সংখ্যা ধরলেও সেম এভাবে চেঞ্জ হয়ে যাবে। তো যে এই যে যোগ করার পর যে সংখ্যাটা, এটা আর কি তোমার ইচ এর মধ্যে থাকবে না, সেক্ষেত্রে তোমার আর কি জিনিসটা ইয়া হবে না, সাবস্পেস হবে না। ঠিক আছে, এটা একটা টু ডাইমেনশনাল আর স্কয়ার টু ডাইমেনশনাল এর মধ্যে ধরা হয়, আসলে টু ডাইমেনশনাল হয় সাবস্পেস গুলা, আর একটা ধরা হয় যেটা আর কি জেড নিচে চলে যায় আর কি, সেটা আর কি ধরা হয় না আর কি। আমরা যদি ধরি এক্স ওয়াই, নিচেটা জেড ধরি, তো উপরের এক্সটা আর কি থাকে আর উপরে ওয়াইটা থাকে, জেডটা আসে না আর কি। তো বললো যে নর্মাল ভাবে যে ইফ, আজকে হচ্ছে থিওরামটা অনেক সুন্দর আছে, যে শর্টকাট, এটাকে শর্টকাট এর মধ্যে যে ইফ বি ওয়ান আর কি, এটা ডট 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 সমীকরণ পি পি পর্যন্ত, আর ইন ভেক্টর স্পেস, যেটা ভেক্টর স্পেসের মধ্যে এই সমানটা ইয়া থাকে, তাহলে দেন যদি আমরা এটাকে স্প্যান করি, তাহলে স্প্যান করলে তোমার বি ওয়ান থেকে বিপি পর্যন্ত ইজ এ সাবস্পেস অফ পি। তো